স্বাগত জানাচ্ছি আর টিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি নীরা ফেরদৌস। জানাবো বিস্তারিত সংবাদ। 20 মিনিটের ব্যবধানে ভাগ্যগুণে 5 স্বজন বেঁচে ফিরলেও না ফেরার দেশে পাড়ি জমাতে হয়েছে শিশু পুত্র সহ 28 বছরের নাদিরাকে। ট্রেনে আগুন লাগার পর 8 বছরের ভাগ্নেকে নিরাপদ জায়গায় নিতে নিতেই বোন ও আরেক ভাগ্নে মৃত্যু দেখতে হয়েছে অসহায় ভাই হাবিবকে। নিজে কোনোভাবে বের হতে পারলেও অনেকেই খুঁজে ফিরছিলেন তাদের স্বজনদের। বেওয়ারিশ লাশ হয়ে এখনো মর্গে পড়ে আছে 2 মরদেহ। বিস্তারিত সুমন তানবীরের প্রতিবেদনে। হরতাল অবরোধে নিরাপদ যাত্রার আশায় রাজধানী ঢাকার উদ্দেশ্যে নেত্রকোনা থেকে রাত 11টায় যাত্রা করেন প্রায় 800-র উপরে যাত্রী। বিমানবন্দর স্টেশন পর্যন্ত যাদের গন্তব্য ছিল তারা ভাগ্যগুণে বেঁচে ফিরলেও শেষ রক্ষা হয়নি কমলাপুর স্টেশনে গন্তব্য করা যাত্রীদের। ট্রেনটি বনানী এলাকায় পৌঁছালে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এই ধ্বংসযজ্ঞ এবং ছায়ের স্তূপই বলে দিচ্ছে আগুনের তীব্রতা আসলে কেমন ছিল। বেশিরভাগ যাত্রী নেমে যেতে পারলেও এ বগিতেই মৃত্যু হয় 3 বছরের শিশুসহ এক মায়ের। প্রাণ ঝরে আরও 2 জনের। প্রত্যক্ষদর্শীরা বলছেন চলন্ত অবস্থায় ট্রেনটিতে আগুন দেখেন তারা। নিজে কোনোভাবে বের হতে পারলেও নিখোঁজ স্বজনদের তখনও সন্ধান করে যাচ্ছিলেন কেউ কেউ। আমি এসে দেখেছি মনে করেন আগুন লাগছে, লোকজন ছোটাছুটি করতেছে। ট্রেনটা টামাইছে বাদে বাইরেছি আর হুলা বাইরেছে না, বুঝলেন? হুলা হুসছে না মরছে আল্লাহ করতে হবে। চলতি অবস্থায় আপনার আগুনটা লাগে, আগুনটা দীর্ঘ বাতাসের সাথে আরো স্প্রে হয়ে একটা গ্যাসের সাথে মিলে আরো বাস্ট হয়। 3 বছরের শিশুকে বুকে জড়িয়ে ধ্বংসস্তূপে পুড়ে ছাই হয়েছেন নাদিরা। সঙ্গে থাকা তার ভাই কোনোভাবে নাদিরার 8 বছরের সন্তানকে বাঁচাতে পারলেও চোখের সামনেই মৃত্যু দেখেছেন নিজ বোনের। সঙ্গে থাকা আত্মীয়রা বলছেন ঘটনার 20 মিনিট আগেও একসঙ্গে ওই ট্রেনের যাত্রী ছিলেন তারা। নেত্রকোনা থেকে ট্রেনে উঠছি সবাই মিলা। আমরা 5 জন নেমে গেছি এয়ারপোর্টে। তার আবার ওই 2টা বাচ্চা ছিল, একটা বাপ বেরোতে পারছে, তার ভাই আর তার বাচ্চা বেরোতে পারছে, কিন্তু ছোট বাচ্চা আর তার মা বেরোতে পারে না। এয়ারপোর্টে নেমে গেছি, নেমে যাওয়ার পরে শুনছি বাসায় যে শুনতেছি যে ঘুমাইছিলাম, পরে বাসাতে বলছি যে আমার মেয়ে যেমন বলছে যে আমার ভাবি তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আগুন লাগছে ট্রেনে। ঘটনাটিকে নাশকতা হিসেবেই দেখছেন রেলের দায়িত্বশীল ব্যক্তিরা। তাদের ধারণা 2 কোচের মাঝখানে রাবারে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ট্রেনটি যখন বিমানবন্দর রেল স্টেশন ক্রস করে তখন 2টা বগির মাঝখানে যে প্লাস্টিকের কিছু অংশ থাকে সেখানে আগুনের ধোঁয়া দেখতে পায়। রেলওয়ে কর্তৃপক্ষ প্রত্যেকটা ট্রেনে ফায়ারিং এক্সটিংগুইশার থাকে, ফায়ারিং এক্সটিংগুইশার দিয়ে তারা আগুন নিবানোর চেষ্টা করে। তারা এক পর্যায়ে মনে হয়েছিল যে আগুনটা নিভে গেছে, কিন্তু যেহেতু প্লাস্টিকের ওখানে রাবারের জায়গায় ধরছে, যখন আবার ট্রেনটা চলে হঠাৎ করে আবার আগুন দেখতে পাওয়া যায়। তারা ফায়ারিং এক্সটিংগুইশার দিয়ে নিভাতে সক্ষম হয়, যখন দাউ দাউ করে জ্বলে ওঠে তখন ফায়ার সার্ভিস খবর দেয় এবং ট্রেনটা তেজগাঁ রেল স্টেশনে থামে। আমরা প্রাথমিকভাবে জানি যে নাশকতা বলি আমরা মনে করছি। বিরোধীদের চলমান হরতাল অবরোধে এ পর্যন্ত 5টি ট্রেনে নাশকতার ঘটনা ঘটল। এতে প্রাণ ঝরেছে 5 জনের। সুমন তানভীর, RTV, ঢাকা। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরতাল পালন করছে বিএনপি, জামায়াত সহ সমমনা দলগুলো। হরতালের সমর্থনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল হয়। রাজধানীতে ট্রেনে নাশকতা ছাড়াও 2টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এদিকে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তদন্ত ছাড়াই হরতালকারীদের দায়ী করায় তীব্র সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলো। শেখ হাসিনার সরকার নির্দেশ দিয়েছে গণতন্ত্রকামীদের মিছিল হটাতে। হরতালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল হয় রাজারবাগে। বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে ঢাকার গুলিস্তান ও মোহাম্মদপুরে। রাজধানীর তেজগাঁয়ে ট্রেনে দুষ্কৃতকারীদের আগুন দেওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী বলেন, তদন্ত না করে হরতালকারীদের দায়ী করে পুলিশের বক্তব্য দেয়া সরকারের পূর্ব পরিকল্পনার অংশ। একই ট্রেন কয়েকদিন আগে তার স্লিপার খুলে নেওয়া হলো। এই ট্রেনের নিরাপত্তা কোথায়? এটা কেন আজকে এইভাবে 4 জন মানুষ পুড়ে মরল? এটার সাথে রাষ্ট্র ক্ষমতার নিশ্চিত সম্পর্ক আছে। তদন্ত
সম্পূর্ণ না করেই আপনি বলে দিলেন অবরোধ হরতালকারীরা করেছে। এই অবরোধ হরতালকারীদের উপর দায় চাপানোর এটা একটা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা। এটা আমরা বারবার বলেছি যে সরকার এখন জঙ্গি নাটক করবে, নাশকতার নাটক করবে। আমরা প্রতিদিনই প্রায় বলে আসছি। সংবাদ সম্মেলনে দেশের নির্বাচন নিয়ে ভারত ও রাশিয়ার ভূমিকা নিয়েও কথা বলেন রিজভী। রাশিয়ার ভারত আমাকে সমর্থন দিলেই আমার কিসের ভোট সেন্টার লাগবে, কিসের ভোটার লাগবে, কিসের স্বচ্ছ নির্বাচন লাগবে? বাংলাদেশের গণতন্ত্র থাকুক বা না থাকুক এটা তো ভারতের কোনো যায় আসে না, আর রাশিয়ার তো মোটেই যায় আসে না। তার নিজের দেশেই গণতন্ত্রের বিশাল ঘাটতি, একনায়কের দেশ। সুতরাং আজকে তাদের সমর্থনে শেখ হাসিনার একেবারে পোয়া বারো। হরতালে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম থাকলেও জনজীবন ছিল স্বাভাবিক। খুলনা, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহে বিএনপির ডাকা হরতালের প্রভাব পড়েনি। আশিকুল আলম, RTV, ঢাকা। এবার দ্বাদশ জাতীয় নির্বাচনের খবর। যারা রেলে আগুন দিয়েছে তাদের ক্ষমা নেই বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে বিজয় র্যালি উদ্বোধন করে এই হুঁশিয়ারি দেন তিনি। কাদের বলেন, দেশের ৭০% মানুষ ৭ জানুয়ারি আওয়ামী লীগকে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। যারা ভোটে বাধা দেবে তাদের পরাজিত করে জনগণ শেখ হাসিনাকে পঞ্চমবার প্রধানমন্ত্রী করবে বলেও আশা দলটির। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন এর বিস্তারিত। আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় অংশ নিতে রং বেরঙের পোশাকে ঢাকার বিভিন্ন সংসদীয় এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা জড়ো হন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে। কুয়েতের আমিরের মৃত্যুতে একদিন পিছিয়ে এই শোভাযাত্রা করে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলটি। উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন বানচালে বিএনপির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মায়ের কোলে শিশু যারা হত্যা করেছে তাদের ক্ষমা নাই, তাদের ক্ষমা নাই। আগামী বছর আন্দোলন শুরু হবে, রোজার ঈদ, কোরবানির ঈদ করে 5 বছর কেটে যাবে। পরের 5 বছরের শেষে গিয়ে আবারও আন্দোলন। নারীদের সফলতার পেছনে সরকারের অবদান তুলে ধরেন কাদের। তিনি আশা করেন 7 তারিখ ভোট কেন্দ্রে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি বেশি হবে। বাংলাদেশে 1896 জন খেলোয়াড় সেদিন খেলতে আসবে শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের 70% মানুষ নর নারী ভোট দেবেন 7 তারিখে সকাল বিকাল ভোট দেবেন সারাদিন। রাজধানীর পাশাপাশি সারা দেশের জেলা উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, এই বাঙালি জাতির স্বাধীনতার জন্য, মুক্তির জন্য তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, আপসহীন নেতৃত্ব দিয়েছেন, যার কারণে তিনাকে বারবার কারাগারে যেতে হয়েছে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। প্রার্থীদের প্রচার প্রচারণায় উৎসব মুখর হয়ে উঠেছে সারা দেশে নির্বাচনী মাঠ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে প্রতিটি আসন। মাইকিং আর মিছিল স্লোগানে উন্নয়নের নানা চিত্র তুলে ধরে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ নির্বাচনে অংশ নেয়া দলের প্রার্থীরা। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। সোমবার প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারে নেমে গেছেন প্রার্থীরা। চারিদিকে শুরু এখন ভোটের বাদ্য। চট্টগ্রামে সাইকেল চালিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর হাসান মাহমুদ। এর আগে নৌকায় কর্ণফুলী নদী পার হয়ে আসেন তিনি। এরপর চট্টগ্রাম কাপ্তাই সড়ক দিয়ে মরিয়মনগর চৌমুহনী গিয়ে সাইকেল থামিয়ে পথসভায় অংশ নেন।
এদিকে ঝালকাঠি 1 আসনে সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া নৌকার আলোচিত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম প্রচারে নেমেছেন। সকালে রাজাপুরে নিজের বাসায় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী ইগল মার্কার এম মনিরুজ্জামান মনির বাইপাস মোড় এলাকায় গণসংযোগ করেন। অন্যদিকে ভোলা 1 আসনে নৌকা প্রতীকের প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ তোফাল আহমেদ প্রচারে নেমেছেন। ভোলা 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় পার্টির মোহাম্মদ কামাল উদ্দিন গণসংযোগ করেন। মাগুরা শহরের নোমানী ময়দানে বিজয় র্যালিতে অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চান ক্রিকেটার সাকিব আল হাসান। এদিকে নড়াইলে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে প্রচারে নেমেছেন মাশরাফি বিন মর্তুজা। অন্যদিকে রাজশাহী 6 আসনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার। স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ভোটারদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা করেন। তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা চলবে 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত। মৌসুমী রহমান, RTV। সিলেট থেকে কাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবে আওয়ামী লীগ। দুপুরে জেলার আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণের মধ্য দিয়ে এর উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নতুন নতুন উদ্যোগের প্রত্যাশা সিলেটবাসীর। স্বপন দেওয়ানের ক্যামেরায় সিলেট থেকে মারুফ রেজার রিপোর্ট। 360 আউলিয়ার দেশ, পুণ্যভূমি সিলেট। কেউ বলেন চায়ের দেশ, কেউ বা ডাকেন দ্বিতীয় লন্ডন। অথচ 1.5 দশক আগেও প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া বলার মতো তেমন কোনো অবকাঠামো ছিল না এই নগরীতে। 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে দৃশ্যপট। সিলেট জেলায় এখন পর্যন্ত 13টি উপজেলাতে 116টি বিন নিবাস স্থাপন করে নির্মাণ করে সেটি বীর মুক্তিযোদ্ধাগণের নিকট হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের আওতায় 5543টি পরিবারকে আমরা 200 জমিসহ ঘর প্রদান করেছি। সিলেট জেলা পুরোটাই এখন ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষিত হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রতীক বরাদ্দের পর সিলেট নগরীতে বইছে নির্বাচনী হাওয়া। রীতি অনুযায়ী এই পুণ্যভূমি থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু করবে আওয়ামী লীগ। প্রস্তুত সভামঞ্চ, বঙ্গবন্ধু কন্যার আগমন উপলক্ষে বাড়তি কর্মচাঞ্চল্য নেতাকর্মীদের মাঝেও। দ্বাদশতম জাতীয় সংসদ নির্বাচনে যে লক্ষ্য স্থির করেছেন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা, সেই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন কৌশলপত্র নিয়ে আগামীকাল দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। 1.5 দশকে গোটা সিলেটকে যেভাবে পাল্টে দিয়েছে আওয়ামী লীগ, নগরবাসীর প্রত্যাশা সেই ধারা অব্যাহত থাকুক, স্মার্ট বাংলাদেশ করার কার্যক্রম শুরু হোক এই জেলা থেকেই। আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে বিভিন্ন জায়গায় উন্নয়ন হয়েছে। যাতে যুব সম্পদে পরিণত করার যে প্ল্যান পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর, এগুলো বাস্তবায়ন হলে ইনশাআল্লাহ এই সিলেট থেকেই এই স্মার্ট বাংলাদেশের রূপরেখা তৈরি হবে বলে আমি আশাবাদী। বুধবার সিলেট পৌঁছে প্রথমেই হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন আওয়ামী লীগ সভাপতি। স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়েরও কথা রয়েছে। গেল 1 দশকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়ায় এরই মধ্যে বদলে গেছে পুণ্যভূমি এই সিলেট নগরী। আগামী দিনেও এই দলের কাছে সাধারণ মানুষের চাওয়া টানা 4র্থবারের মতো বিজয় হয়ে অব্যাহত রাখবে এই উন্নয়ন ধারা, পূর্ণতা পাবে এখন পর্যন্ত পূরণ না হওয়া প্রত্যাশাগুলো। মারুফ রেজা, RTV, সিলেট। নির্বাচিত হতে পারলে উন্নয়নের বিভিন্ন ফিরিস্তি দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেছে প্রার্থীরা। ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই মূলত প্রচার শুরু করেন। উত্তরখান মাজার জিয়ারত করে প্রচার শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের স্ত্রী শেরিফা কাদের। লাঙ্গলের ভোট চেয়ে দলমত নির্বিশেষে সবার হয়ে কাজ করতে চান তিনি। স্বতন্ত্র প্রার্থীদের ও দেখা যায় গণসংযোগ করতে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ভোট আসে, ভোট যায়, কিন্তু ভাগ্য পরিবর্তন হয় না কেবল সাধারণ মানুষের। ভোটের আগে বিভিন্ন আশ্বাস দেয়া হলেও ভোটের পর আর পূরণ হয় না ভোটারদের দাবি। যেই সময় উত্তরখান দক্ষিণখান এলাকায় ভোট চেয়ে বেড়াচ্ছিলেন, ঠিক সেই সময়ে এমন ভাঙা রাস্তায় দেখা যায় এই দৃশ্য। সাধারণ মানুষ বলছেন, বিভিন্ন সময়ে এই ভাঙা রাস্তার কাজ করে দেওয়ার আশ্বাস দেয়া হলেও কেউ পূরণ করেননি তাদের কথা। তাই এবারও যোগ্য কাউকে ভোট দিতে চান তারা। আমরা চাই যে
আরেকজন দাঁড়ায় সুন্দরভাবে রাস্তাটা ঠিক করুক। ভোট দেয় তো বালার জন্য, এখন তো ভোট তো বালা কাজ করে না। তারে ভোট দেয় হে তো মনে করেন এটা করব সেটা করব, কিছু তো মানুষ হইতে আসে না। উত্তরখান মাজার জিয়ারতের মধ্য দিয়ে নিজের প্রচার শুরু করেন শেরিফা কাদের। এরপর ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। দীর্ঘ সময় এই আসন আওয়ামী লীগের দখলে থাকলেও এবার জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দেয় ক্ষমতাসীন দল। নির্বাচিত হতে পারলে সবার জন্য কাজ করতে চান জাতীয় পার্টির শেরিফা কাদের। 18 আসনে আমরা যারা আছি কখনোই আমাদের মধ্যে কোনো গন্ডগোল ছিল না। আমরা যেই নির্বাচিত হই না কেন তাকে আমরা অন্যরা সহযোগিতা করব। এছাড়াও ঢাকা 18 আসনে প্রচার শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থীরাও। এবার কোনো দল নয়, প্রার্থী দেখে সবাই ভোট দিবে বলে মত দেন তারা। ইলেকশনটা ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্ট করার জন্যই কিন্তু আমরা দলের সিদ্ধান্তে নির্বাচন করতেছি। এবার মার্কা যদি আমাদের থাকতো তাহলে আমাদের যুদ্ধ হইতো বিএনপির সঙ্গে। বিএনপি যেহেতু ইলেকশন আসে নাই, সে যুদ্ধটা হবে না। যুদ্ধ হবে এখন মনে করেন আপনার মনোনীত যাই আছেন আর আমরা যারা আছি। ঢাকা 5 আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান ঈগল মার্কা নিয়ে যাত্রাবাড়ি দনিয়া এলাকায় গণসংযোগ করেন। একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল ট্রাক মার্কা নিয়ে 70 নম্বর ওয়ার্ডের ড্যামরা এলাকায় প্রচার করেন। আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন এবং প্রতিযোগিতামূলক নির্বাচন, গতকাল থেকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই রাস্তার যতটুকু উন্নয়ন হয়েছে সেটা আমাদের সাবেক এমপি পীর মুর্শিদ আলহাজ জাইবুর রহমান মোল্লা সেই করে গেছে। তারপরে এই অঞ্চলে আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। এদিকে বাড্ডা এলাকায় মিছিল ও গণসংযোগ করেন ঢাকা 11 আসনের জাতীয় পার্টির শামীম আহমেদ। বাড্ডা, ভাটারা, রামপুরা থানার জনগণ এরশাদের প্রতিনিধি জিএম কাদের প্রতিনিধিকে এখানে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আশ্বাস নয়, এলাকার কাজ করবে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দুপুরে রংপুর সার্কিট হাউসে প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভা শেষে তিনি কথা বলেন। এদিকে প্রার্থিতা নিয়ে মামলা নিষ্পত্তি না হয় 40টির বেশি আসনের জন্য এখনই ব্যালট পেপার ছাপানো হচ্ছে না বলে জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এদিকে নির্বাচন সামনে রেখে 9 লাখের বেশি ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সেলিম মালিকের রিপোর্ট। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে মাঠ পরিদর্শনের পাশাপাশি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করতে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। প্রথম দিন রংপুর সার্কিট হাউসে জেলার 36 জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন সিইসি। সভা শেষে সাংবাদিকদের জানান প্রার্থীরা আচরণবিধি মেনে না চললে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের তরফ থেকে এটা নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে যে না, ভিতরের পরিবেশটা অনুকূল থাকবে এবং কোনোভাবেই কোনো পেশি শক্তির ব্যবহার ওখানে থাকবে না, জোর জবরদস্তি থাকবে না। যারা ভোটার তারা এসে অত্যন্ত সুন্দরভাবে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন 33 কোটি টাকা ব্যয়ে ব্যালট পেপার ছাপানো শুরু হয়েছে, তবে 40টির বেশি আসনে এখনো যাচ্ছে না ব্যালট। যে সকল নির্বাচনী এলাকায়গুলো কোনো মামলা নাই সেইগুলো প্রথমে মুদ্রণ হবে এবং যে সকল নির্বাচনী এলাকায় মামলা রয়ে গেছে, যেমন হাইকোর্ট থেকে তারা প্রার্থিতা ফিরিয়ে পেতে পারে অথবা কারো প্রার্থিতা চলে যেতে পারে, সেক্ষেত্রে এই সকল প্রক্রিয়া যেসব জায়গায় মামলা রয়েছে সেগুলো শেষের দিকে মুদ্রণ করা হবে। ভোটকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে রিটার্নিং কর্মকর্তারাও। আজ থেকে 9,09,529 জন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা যেন নির্ভয়ে তাদের দায়িত্ব প্রতিপালন করে এবং আমাদের পুরো টিম সেইভাবে তাদের পাশে থাকবে এবং একটা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে আমরা টিম অ্যাপ্রোচে সকলে কাজ করব। এই কর্মশালা চলবে আগামী 4 জানুয়ারি পর্যন্ত। সেলিম মালিক, RTV, ঢাকা। কপালপুর ও বরিশাল 4 আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর ফিরে পাওয়ার একদিনেই প্রার্থিতা বহাল রাখার আদেশ স্থগিত করলেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমের আবেদনে বিচারপতি এম এনায়েতুর রহিমের চেম্বার আদালতে এ আদেশ দেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বরিশাল 5 আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিলই থাকছে। প্রার্থিতা ফিরে পেলেন ফরিদপুর 3 আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়েছিল। এদিকে ঋণ খেলাপির অভিযোগে
বাতিল হওয়া গাজীপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে আদালত। এই আসনে নৌকার প্রার্থী সিমিন হোসেন রিমি এছাড়া যশোর 4 আসনে এনামুল হকের প্রার্থিতা বৈধতা চেয়েছে চেম্বার আদালত। আবার অন্যান্য প্রসঙ্গ, ট্রেনে আগুনের ঘটনায় মা সন্তান সহ 3 জনের মরদেহ শনাক্ত হয়েছে। নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। স্ত্রী সন্তান হারিয়ে শোকে স্তব্ধ মিজানুর রহমান। বিএনপির হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি চলার সময় রেলওয়ে সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে বলে অভিযোগ করেন রেলমন্ত্রী। শরৎ খানের রিপোর্ট। একটি কফিন, 2টি লাশ, এভাবেই শেষ যাত্রা হলো মা ছেলের। নাশকতার আগুনে ট্রেনে পুড়ে মারা যাওয়া থেকে শত চেষ্টা করেও হয়তো ছেলেকে রক্ষা করতে পারেননি। তবে মায়ের বুকেই হলো সন্তানের শেষ আশ্রয়। ছেলে ও মাকে এক কফিনে নিয়েই নেত্রকোনা বাড়ির পথে রওনা হন পরিবারের সদস্যরা। গেল রাতেও মিজান রহমানের সাথে কথা হয়েছে স্ত্রী আর সন্তানদের, কিন্তু ভোরেই তার জীবনে নেমে এলো চরম অন্ধকার। ওরা মোট লোক ছিল লোক আপনি 8 জন না 9 জন। ওরা কমলাপুরে বাদবাহী ছোট ভাইয়ের বউ, শাশুড়ি, শালা ওরা নামে গেছিল ওখানে। আর ওরা আমার ছেলে শালা ওরা নামবে কমলাপুর চিন্তা করে রওনা দিচ্ছে। কমলাপুর থেকে আসতে কাছে কারণ বাজার বা সেই হিসেবে ট্রেনেই ছিল। বড় ভাগ্নে ফাহিমকে আগুনের হাত থেকে বাঁচান মামা হাবিবুর রহমান, কিন্তু চোখের সামনেই পুড়ে মারা যান ছোট ভাগ্নে আর বোন। জানাচ্ছিলেন নির্মম ঘটনার কথা। অন্ধকার হয়ে গেছে, কোনো কিছু দেখা যাচ্ছে না, হাত দিয়ে বের হমো যায় এরকম কোনো পরিস্থিতি নাই। পরে আমি ব্যাগ সাইডে দিচ্ছি, ব্যাগ নিয়ে বের হতে পারতেছে না, শুধু পাহিমরে নিয়ে হাত দিয়ে যেদিকে পাকা পাইছি ওইদিকে ঢুকে গেছি। পরে দিকে দরজা লক করা, দরজা খুলতে পারতেছে না কেউই। পরে মাঝখান দিয়ে অন্য বগিতে ঢুকছি। পরে অন্য বগিতে ঢোকার পরে দেখতেছি যে পিছনে আমার আফু যে সামনে গেছিল, সামনে আর আফু নাই। নাতি আর ছেলের বউকে হারিয়ে শোকে পাথর মিজান রহমানের মা। একটা বের হইতে পারছে আর ওইটা ছোট করলে ছিল, ওইভাবে নিয়ে মারা গেছে। আমরা শাস্তি চাইলে শাস্তি হবে, আমরা আল্লাহর কাছে সবচি, আল্লাহ যা করে করবে। রাজনৈতিক কর্মসূচির নামে নারকীয় এমন হত্যাযজ্ঞের বিচার চান স্বজনহারা এই পরিবার। ট্রেনে নাশকতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির কথা জানান তিনি। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো অবস্থাতেই পার পাবে না, তারা অতীতেও কিন্তু পার পায় নাই। যে সমস্ত জ্বালাপোড়া হচ্ছে, যেগুলো ট্রেনে হয়েছে, যেগুলো বাসে হয়েছে, এর প্রায় প্রত্যেকটি ঘটনায় কিন্তু আমরা যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে বলে জানান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। নিরাপদ আপনার যাতায়াত ট্রেনে করে এটি যে আজকে বড় ধরনের হুমকি তৈরি করেছেন, এটি আমার মনে হয় কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয় এবং এটি প্রত্যেকটাই একটি ফৌজদারি অপরাধ। বিএনপি ও তাদের সমমনা দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, এ সময়ে রেল সম্পর্কিত সহিংসতা বাড়ছে বলেও জানান তিনি। শরীয়ত খান, RTV, ঢাকা। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোর্শেদ আলম। সোমবার সন্ধ্যায় সেনবাগ পৌরসভার দক্ষিণ অর্জুন তলায় এক উঠান বৈঠকে নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, টানা 2 বার সাংসদ নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে আবারও সুযোগ চান তিনি। উঠান বৈঠকে অংশ নেয়া সাধারণ মানুষ মোর্শেদ আলমকে বিজয়ী করতে নিজেদের অবস্থানে থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাসের দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়াল মামুন সহ পৌরসভার জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। আমি মোর্শেদ আলম আপনাদের এমপি হিসাবে বিগত 10 বছর আমি কাটিয়ে গেলাম। আমি চেষ্টা করেছি সেনবাগের মানুষের উন্নয়ন দেওয়ার জন্য, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। আমি এমন কোনো স্কুল নেই যেখানে আমি বিল্ডিং করি নাই, এমন কোনো রাস্তা নাই যে রাস্তা আমার সামনে পৌঁছে আমি রাস্তাগুলো করে দিয়েছি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকা মার্কা ভোট দিয়ে আপনার নৌকার প্রার্থীকে জয় করতে পারবেন এবং আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, আপনার সুখ শান্তি থাকবেন এবং আপনাদের উন্নয়ন আপনাদের আমি মনে করি।
দেশে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, লেবার ল নিয়ে উদ্বিগ্ন হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। সকালে বিজিএমইএর ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট 2023 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাকিটা থাকছে সুফিয়ান ফারাবির রিপোর্টে। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থী ও নবীন চাকরিজীবীদের দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের সঙ্গে পরিচিত করতে 2 দিনব্যাপী ক্যারিয়ার সামিট ও ফেস্টের আয়োজন করেছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, দেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি নেই। এছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিতে বরাবরই সোচ্চার বাংলাদেশ। ট্রেড স্যাংশনের কোনো সম্ভাবনা নেই, বিকজ আমেরিকাও WTO মেম্বার, আমরাও WTO মেম্বার। যে কোনো একটা দেশকে ট্রেড স্যাংশন দেওয়ার অনেক নিয়মপত্র আছে, সেই নিয়ম অনুযায়ী এখানে কোনো কারণ নেই। US প্রেসিডেন্টের যে মেমোরেন্ডাম আছে সেখানে লেবার লর ভায়োলেশনের কথা বলা আছে, আমাদের কোনো লেবার ল ভায়োলেশন নেই। সুতরাং আমরা কেন চিন্তিত হব, কেন উদ্বিগ্ন হব? আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। যেসব দেশ বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার, তাদের প্রতি তৈরি পোশাকের মূল্য বৃদ্ধির আহ্বান জানান তিনি। আমরা আশা করি যে ওনাদের যে কনজিউমার আছে, ওনাদের যে বায়াররা আছে, ওনাদেরকেও একইভাবে জানাবে যে বাংলাদেশ এবং অন্যান্য দেশে যে অর্ডারগুলো প্লেস করে সেখানে যেন তারা এথিক্যাল প্রাইস অফার করে, ফেয়ার প্রাইস অফার করে। সর্বনিম্ন মজুরি ইতিমধ্যেই সকল তৈরি পোশাক কারখানায় কার্যকর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হয় এমন কার্যক্রম থেকে সকলকে বিরত থাকতে হবে। আমাদের সরকার যেভাবে মিনিমাম ওয়েজ ফিক্স করে দিয়েছে, আমরা সেভাবে আমাদের ফ্যাক্টরিগুলো যেন ইমপ্লিমেন্ট করে সেই কাজটা আমরা করছি এখানে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। পৌষে প্রথম দিনে দেশে বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। সকাল 9টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। শীত বাড়ায় বিপাকে পড়েছে এই জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বাড়ায় চুয়াডাঙ্গায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সূর্যের দেখা পেলেও কমছে না শীত। সকাল 9টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দিনাজপুরে ঠান্ডা বাতাসের তীব্রতায় কষ্ট বেড়েছে সাধারণ মানুষের। শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এ জেলার শিশু ও বয়স্করা। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.3 ডিগ্রি সেলসিয়াস। জানাবো IDLC বদলে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গ। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পাশেই 58 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 250 শয্যার নতুন ভবন। এতে একদিকে দূর হবে শয্যা সংকট, অন্যদিকে ICU সেবা ও কিডনি ডায়ালাইসিস সহ নানা জটিল রোগের চিকিৎসা মিলবে। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ হারুন রশিদের তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শয্যার পাশাপাশি চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতিরও তীব্র সংকট, যে কারণে জটিল রোগের চিকিৎসা পেতে জেলার বাসিন্দাদের ছুটতে হয় রংপুর কিংবা দিনাজপুরে। স্থানীয় বাসিন্দাদের এমন দুর্ভোগ লাঘবে 58 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নতুন 10তলা ভবন। এই ভবনটি 10তলা ভিত বিশিষ্ট, বর্তমানে এটি 8 তলা পর্যন্ত নির্মিত হয়েছে। সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যেন বিঘ্নিত না হয়, সেজন্য এখানে আমাদের 1000 কেভিএ সাবস্টেশন এবং 300 কেভিএ জেনারেটরের ব্যবস্থা রয়েছে। আধুনিক ভবনের জন্য যতগুলো সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলো সুযোগ সুবিধায় পঞ্চগড় জেলাবাসী একটি ভবন থেকেই পেতে পারবে। নতুন ভবনে একদিকে দূর হবে শয্যা সংকট, অন্যদিকে মিলবে নানা জটিল রোগের চিকিৎসা। আমাদের সকল সেবার দ্বার উন্মুক্ত হবে, যেমন মেডিসিন, সার্জারি, গাইনি সহ আমাদের কার্ডিওলজি এবং ICU সেবা এবং পাশাপাশি কিডনি ডায়ালাইসিস সেবা, এই বিষয়গুলো এখানে যুক্ত হয়ে যাবে। উন্নত সেবার আশ্বাস পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। এখানে যদি ওই বিল্ডিংটা চালু হয় তাহলে আমরা গরিব মানুষ উপকার পাবো। এখানে যদি সরকার ওইরকম অভিজ্ঞ ডাক্তার পাঠায়, রংপুর যাওয়া আছে, আমার পঞ্চগড়ের চিকিৎসা আমরা পাইতে খুব
সুখী হই আর 1984 সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি 2005 সালে 100 শয্যায় উন্নীত হয়। এরপর থেকে ধুঁকতে থাকে নানা সমস্যায়। তাই শয্যা বৃদ্ধির সাথে সাথে যন্ত্রপাতি ও জনবল সংকটের স্থায়ী সমাধান চায় পঞ্চগড়বাসী। সৈয়দ মাহমুদ, RTV। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চীনের শক্তিশালী 6.2 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 118 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও 7 শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার উত্তর পশ্চিমাঞ্চলে গানসু ও কিংহাই প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। শক্তিশালী ভূমিকম্পটির পর সোমবার রাতে পাশের প্রদেশ জিনজিয়াংয়ে দ্বিতীয় দফায় 5.5 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। শৈত্যপ্রবাহ বিরাজ করায় হিমশীতল আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত ভূখণ্ডটিতে নিহত ফিলিস্তিনের সংখ্যা ছাড়িয়েছে 19,500-এ। এর মধ্যে শিশু 7,700-এরও বেশি। হামাস নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানায় আল জাজিরা। এদিকে তীব্র খাদ্য সংকটে ভুগছে সাধারণ ফিলিস্তিনিরা। ত্রাণের জন্য চলছে হাহাকার। অন্যদিকে ইসরায়েলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে আরও 2টি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সন্ত্রাস বিদ্রোহী গোষ্ঠী হুথি। এবার খেলার খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে কাল ভোরে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নেলসনে ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 4টায়। ওয়ানডে ক্রিকেটের শক্তিশালী দল হয়েও এখনো পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে 17 ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। চলতি সিরিজে প্রথমটিতে ভালো কিছুটা আভাস দিয়ে ম্যাচটা নিজেদের হাতে রাখতে পারেনি শান্তরা। তবে নেলসনে এর আগে অন্তত ভালো খেলার নজির আছে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে সেই অনুপ্রেরণায় কাজে লাগাতে চায় কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরু বলেন, ভালো ম্যাচের আশার কথা। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। RTVর সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।